একা পাওয়ার কোনো সুযোগ নেবেন না। ফারাজ ভ্রু বিস্তৃত করে বলে, কিসের সুযোগ? আপনার হাত ধরেছি নাকি বাজে ইঙ্গিত দিয়েছি? বেলা আমতা আমতা করে বলে, না, তা করেননি, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কিছু বলতেই যাচ্ছিলেন। ফারাজ কপালে হাত দিয়ে বলে, আপনারা মেয়েরা এত বেশি বোঝেন কেন? ঠোঁট নাড়লেই বুঝে যান কিছু বলবো। বললেই বা কি? আমি বললে আপনি আমার মুখ আটকাতে পারবেন? থাকুন আপনি এখানে, আমি ওদিক গিয়ে দাঁড়াচ্ছি। ফারাজ ধমকের সুরে বলে, চুপচাপ দাঁড়ান এখানে। আর আমি কিছু বলতে গেলেই কেন আপনার গা জ্বালা করে ওঠে বলেন তো? বাজে বকবেন না। কোনোভাবে এক্স হাজবেন্ডকে মনে জায়গা দিয়ে বসে আছেন নাকি? অন্য কাউকে সহ্যই করতে পারছেন না যে? শুনুন, অতীতকে চেয়ে দেখার সময় আমার নেই। আমি নিজের জন্য বেঁচে আছি। আমার আপাতত কাউকে প্রয়োজন নেই। কবে প্রয়োজন হবে? হবে না হয়তো। বলেই বেলা মৌয়ের দিকে চলে যেতে শুরু করে। ফারাজ পেছন থেকে ডেকে বলে, শুনুন, অগ্রিম শুভ জন্মদিন। বেলা থেমে যায়, পেছনে ফিরে তাকায়। ফারাজ মৃদু হেসে বলে, এটাই বলতে চেয়েছিলাম আমি, অন্য কিছু না। ভালোবাসি আপনাকে, কিন্তু সেটা বারবার বলার প্রয়োজন বোধ করি না। আপনি যদি আমার চোখের দিকে তাকিয়ে বুঝে যান আমি আপনার ভালোবাসায় মরেছি, তাহলে সেটা শব্দ ব্যয় করে বলতে যাব কেন? আর হ্যাঁ, আপনার এখন আমাকে প্রয়োজন না হলেও একসময় প্রয়োজন হবে, খুব করে প্রয়োজন হবে। জীবন একা একা কাটিয়ে দেওয়া যায় না, শুধু নিঃশ্বাসটুকু নেওয়া যায়। বাঁচার মতো বাঁচতে হলে ভালোবাসতে হয়, ভালোবাসলেই ভালো থাকা যায়। ফারাজ থেমে বেলার দিকে 2 পা এগিয়ে এসে বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব ওয়াজিহা। আপনি নিজেকে নিজের মতো গড়ে তুলুন। অপ্রয়োজনীয় মানুষ দিয়ে জীবন পরিপূর্ণ করার চেয়ে ভালোবাসার মানুষ দিয়ে পরিপূর্ণ করা প্রয়োজন। আপনি তো... ফারাজের কথা শেষ হওয়ার আগেই ওয়াহাজ চলে আসে। মৌকে ডেকে ডেকে বলে, চলো, রিক্সা পেয়েছি। মৌ এগিয়ে আসে। বেলা মৌয়ের হাত খালি দেখে বলে, পার্সেল ভিতরে রেখে এসেছো তোমরা? মৌ ঠোঁট উল্টে বলে, ভুলে গিয়েছিলাম, দাঁড়ান নিয়ে আসছি। ওয়াহাজ মৌকে থামিয়ে দিয়ে বলে, তোমরা রিক্সাতে উঠে বসো, আমি নিয়ে আসছি। ভাইয়া, তাহলে আমি চলে যাই, আপনারা বাসায় চলে যান। ফারাজ ওয়াহাজকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। ওয়াহাজ সম্মতি জানিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। মৌ আর বেলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফারাজ একটা শপিং ব্যাগ মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে স্বল্প স্বরে বলে, এটা তোর ননদের বার্থডে গিফট, দিয়ে দিস তাকে। টানা 1 দিন পর ড্রয়িং রুমে যাওয়ার পারমিশন পেয়েছে বেলা। মৌয়ের বাবা মা সকালে এসেছে। বেলার রুমে এসেই অনেকক্ষণ গল্প করেছে। তাদের রুমের বাইরে আসতে চাইলেই মৌ কড়া গলায় নিষেধ করে দিয়েছে। বেলার কাছে এ সময় এসে এসব একদম বাড়াবাড়ি লাগছে। সন্ধ্যার দিকে একটা লাল রঙা গাউন হাতে ধরিয়ে দিয়ে মৌ বলেছিল, এটা পরে রেডি হয়ে নাও, বাইরে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। বেলা গোমরা মুখে বলেছিল, এত কিছুর পর এগুলো ভালো লাগে বলো? আমি ছোট বাচ্চা তো নই। শোনো, জীবনকে সহজভাবে নাও। তোমার ভাইয়ের কাছে তুমি ডিভোর্সি কোনো নারী নাও যার জীবনের শখ আহ্লাদ নেই। তুমি তোমার ভাইয়ের কাছে সেই আগের মতো অতি আদরের ছোট বোন। মৌয়ের কথার ওপর আর কোনো কথা বলতে পারেনি বেলা। চুপচাপ নিজের ইচ্ছে মতো সেজেছিল সে। রাত 8টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে বেলা ভেতরে আসার অনুমতি দেয়। ওয়াহাজ ভেতরে এসে বেলাকে দেখে বলে, কি সুন্দর লাগছে আমার বোনকে, একদম লাল পরি। বেলা বাসা থেকে উঠে দাঁড়ায়, ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, আমি কি বাচ্চা ভাইয়া? ওয়াহাজ বেলাকে এক পাশ থেকে ছড়িয়ে নিয়ে বলে, তুমি আজীবন আমার কাছে সেই ছোট্ট বাচ্চা মেয়েটাই থাকবে। আচ্ছা, এসব বাদ দাও, তুমি রেডি? হ্যাঁ রেডি তো। কেমন লাগছে আমাকে? বাইরে চলো, সবাই দেখেই বলুক না হয়।
ওয়াহাজ বেলাকে নিয়ে বাহিরে চলে আসে। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নেয় সে। পুরো জায়গাটা অন্যরকম করে ফেলেছে। সাজানো দেখেই বোঝা যাচ্ছে এইটার পেছনে অনেক সময় দিতে হয়েছে। মাথার উপরে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে নতুন, চারিদিকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। বেলাকে বের হতে দেখে মৌ এবং ফাহমিদা বেগম এগিয়ে আসেন। ফাহমিদা বেগম বেলার গালে হাত দিয়ে আদরের সাথে বললেন, কি সুন্দর লাগছে আমার মাটাকে, আল্লাহ তোমার ভালো করুক মা। এক কোনায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি চোখ শুধু লাল রঙা পোশাকের মেয়েটার দিকেই তাকিয়ে আছে। এই মেয়েটাকে সে প্রথমবার দেখেছিল উজ্জ্বল রাঙা একটা শাড়িতে, অথচ কান্নায় জর্জরিত ছিল তার মুখ। চোখ ফুলে গিয়েছিল। তাতে কি অপরূপ লাগছিল তাকে। সেই দিন প্রথম যখন মেয়েটার দিকে নজর গিয়েছিল, এরপর থেকে আর সে নজর অন্য কারো উপরে যায়নি। ওয়াহাজ বেলার কাছে এসে বলে, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। মেয়েটা তোমার সাথে অনেক দিন ধরে দেখা করতে চাইছিল। আমার নাম্বার রেখে দিয়েছিল সেদিন। তারপর থেকে মাঝে মধ্যেই কল করতো তোমার সাথে কথা বলতে। তোমার আগের সিম তো বন্ধ, তাই যোগাযোগ করতে পারেনি। ওকে আজ এখানে এনেছি। বেলা জিজ্ঞেস করে, কে ভাইয়া? বলবো না, দাঁড়াও ডেকে পাঠাই। ওয়াহাজ মৌকে ইশারায় রুম থেকে কাউকে নিয়ে আসতে বলে। মৌ চলে যায় তাকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর একটা বোরখা পরা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটাকে দেখে বেলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা নিজেই বেলার সামনে দাঁড়ায়। চোখ দুটো ছলছল করছে তার। বেলায় এক পলক তাকিয়ে আছে। মেয়েটা চোখ মুছে বলে, জানো তোমাকে কত মিস করছি, ভাইয়াকে কত কল করছি তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। কি সুন্দর লাগছে গো তোমাকে। মৌ ফারাজের পাশেই দাঁড়িয়েছিল। মৌকে ডেকে বলে, কে এটা? মৌ বেলার দিকে তাকিয়েই বলে, মেয়েটা অজিয়ার ননদ। খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেকক্ষণ। মৌয়ের বাবা মা চলে গিয়েছে। বেলা নিজের রুমে যা ওয়াশরুমে চেঞ্জ করে বিছানায় এসে বসে। বেলার মনে এখন হাজারটা প্রশ্ন। কেমন আছে ও বাড়ির লোকজন? তাকে ছাড়া নিশ্চয়ই খুব ভালো আছে। থাকবেই বা না কেন? ভালো থাকার জন্যই তো সব করেছিল। ধ্রুব নিশ্চয়ই তার বউকে নিয়ে খুব ভালো আছে। বেলা আর সুমু সামনাসামনি বসে আছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। বেলা এদিক ওদিক তাকিয়ে আছে আর সুমু বেলার দিকে। নীরবতা ভেঙে সুমু বলে ওঠে, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে জানো ভাবি। সেদিন আমি কোনোভাবে চাইনি তোমার সংসার ভেঙে যাক, আর আজ মনে হচ্ছে সংসার তোমার ভালোর জন্য ভেঙেছিল। বেলা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, কেমন আছে ওরা সবাই? সুমু নড়ে চড়ে বসে। বেলার দিকে গভীর দৃষ্টি দিয়ে বলে, আগুনে চলছে। একটা ভালো মেয়ের চোখে পানি ঝরিয়ে কি ভালো থাকা যায়? জলে পুড়ে মরছে সবাই, একজন দুজন না সবাই। বেলা নির্জীব গলায় জিজ্ঞেস করে, কেন? তুমি চলে আসার পর কয়েকদিন খুব ভালো হয়েছিল। রিমি তো আমাকে ডেকে ডেকে ওর ভাবির গুণগান গাইতো। তোমার শাশুড়িও বাড়ি বাড়ি গিয়ে ছেলের ভয়ে সুনাম করতো। 2-3 মাস যাওয়ার পর থেকে বাড়িতে ঝামেলা শুরু হতে থাকে। কিছু সময় বাড়ির আশপাশ দিয়ে যাতায়াতের সময় বাড়ির ভেতরে চেঁচামেচি শোনা যেত। ধ্রুব ভাই নাকি মেসেঞ্জারে অনেক মেয়েদের সাথে কথা বলে। সেদিন রাত 2টার দিকে ওদের বাড়িতে চেঁচামেচি শুনে মানুষ জড়ো হয়েছিল। ধ্রুব ভাইয়ের বউ ঘুমাচ্ছিল, আর সেই ব্যক্তি রাতে বউকে লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন কথা বলছিল। বউয়ের ঘুম ভেঙে গেলে বুঝতে পারে বারান্দা কেউ কথা বলছে। এগিয়ে গিয়ে দেখে স্বামীকে ফোনে কথা বলতে। ফোন কেড়ে নিয়ে কানে নিয়ে দেখে মেয়ের গলা। বেশ, সেদিন থেকে অশান্তি শুরু। তোমার ডিভোর্সের সময় টাকা দিয়েছিল, মাঠে জায়গা বিক্রি করিয়ে গলায় পাড়া নিয়ে টাকা এনেছিল। শাশুড়িকে দিয়ে আর ননদকে দিয়ে সব কাজ করাচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে এসব দেখে। আমি শুধু মাকে বলি তোমার কথা। তোমার দীর্ঘশ্বাস ওদের সংসার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই মেয়ে যেমন তোমার সংসার ভেঙেছিল, ঠিক তেমন তার সংসার জ্বলছে। সুমুর কথা শুনে বেলার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে যায়। বলে, পৃথিবীতে কারো ঋণ থাকে না। ইহ জীবনে পূর্ণ না হলেও পরকালে ঠিকই পূর্ণ হয়। যে যেটা করবে তার ফল তাকে পেতেই হবে। আমাকে কয়েকদিন রিমি কল দিয়েছিল, কান্নাকাটি করেছে। তখনই বুঝেছি আমাকে ভালো না রেখে তারাও ভালো নেই। ধ্রুবও কয়েকটা বার কল দিয়েছিল,
পরে আমার ভাইয়া নাম্বার চেঞ্জ করে দিয়েছে। আমি আসলে ওদের নিয়ে ভাবতেই চাই না। যাদের জন্য আমার জীবনের 5টা বছর শেষ করেছি তারা তো আমার জীবনটাই শেষ করে দিচ্ছিল। আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।